আসসালামু আলাইকুম। প্রথমে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কখনো এই প্ল্যাটফর্মে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাইনি। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ করি, আমাকে সকলেই জানেন বা মোটামুটি ভালোই চেনেন যে আমি কিন্তু কখনোই রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতাম না বা আমার রাজনৈতিক বিষয় কোনো পোস্ট করতাম না। হ্যাঁ, আমি আগে করেছি, রাজনীতি করেছি আগে, এটা সকলে জানে যে আমি আগে রাজনীতি করেছি। এখন আমি রাজনীতি করি না। আমি কিন্তু অনেক বছর ধরে রাজনীতি করি না। আমি চাকরি করি এবং চাকরির পাশাপাশি আমি যতটুকু পারি অসহায় মানুষ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাদের আর্থিক সহযোগিতা করি যতটুকু পারি আমার পক্ষ থেকে। আমি স্বল্প বেতনে চাকরি করি, সেটা সকলে জানেন। তো যুক্তিতে আসি। যুক্তিটা হলো, আমি ঈদে যখন বাড়িতে বেড়াতে যাই, সেই বাড়িতে বেড়াতে যাই কিন্তু একটা যে গ্যাঞ্জাম, যে আমাদের পাশের বাড়ি এই যে সোহেল এবং জুয়েল মীর, আপনারা সবাই জানেন যে এরা বিগত দিন কিন্তু রাজনীতি করে আসছে কার সাথে? ডক্টর রুস্তম আলী ফওয়াজি স্যারের সাথে। তারপরে আবার আশাবুল কাকার কাছেও কিন্তু গেছে, কিন্তু সেখানে তারা ঠাঁই পায় নাই, কেননা জানে যে তারা কেমন মির্জাফর। প্রশ্নে আসি, তো আমি যে তাদের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, এই যে আমাদের বাড়ির পাশে ঈশা, যারা আমার ভিডিওটা আমার এলাকা মানুষ দেখবেন তারা হয়তো চিনবেন ঈশার সাথে যে গ্যাঞ্জামটা হয়েছে। তো আসলে এটা কিন্তু আমি আগে কখনোই জানি না যে ঈশার সাথে এই যে গ্যাঞ্জাম বা মারামারি, এটা কিন্তু একটা পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক কিন্তু কোনো দ্বন্দ্ব না। তো আমি জুয়েলের সাথে কথা বলি মিলেমিশে, সোহেলের সাথে কথা বলি, সবাই জানে একসাথে চলি, ওদের সাথে চলি। কারণ আমি কোনো রাজনীতি করি না, আমি সবার সাথে মিলেমিশে চলে তারপরে বাড়ি থেকে আসি। আমি কি করি, জুয়েল সোহেলেরও বাড়ির পাশে যাই, বাড়ির সামনে দরজায় যখন যাই তখন ওই সেই ইশারে ধরে সবাই মিলে ওরা মারধর করে। আমার সেখানে করণীয় কি বলেন আপনারা? তো আমি কি করছি, সেখানে আমি ইশার পক্ষ নিছি। কেন নিছি? ওরা কিন্তু আমার আপনজন, সোহেল জুয়েল আপনজন, কিন্তু আমি কেন পক্ষ নিচ্ছি? তাহলে আমাকে মনে করবে কি আমি মারতে হয়েছি। এটাই কিন্তু স্বাভাবিক যে ইশার আমি নিয়ে গেলাম আমার সামনে ইশা, কিন্তু আমি সেখানে কিন্তু জুয়েলের সাথে এবং আমাদের এলাকার আরও কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা গেছে, সবাইকে আমি বলছি যে এরকম একটা অবস্থা করেছে ওরা, যেখানে মিস গিস করে দিছে সেইখানে আবার সোহেল জুয়েল ওরা এই কাজটা করেছে। তো আমি প্রশ্নে আসি, যে কথাটা আমি বলতে চাই। তো আমাকে ওরা এরপরে ফেরত দিতেছে, তুমি কেন এর মধ্যে আসলা, তুমি কেন এই করতেছো? তো আসলে আমি ওর মধ্যে গেলাম কেন? তাদের সাথে কিন্তু এর আগে কিন্তু আমি মেলামেশা করছি, একসাথে বসছি, চা খাইছি, সব কিছু। কারণ আমার মনের ভিতরে কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমি সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলি। তো তারা কি করছে, আমাকে থ্রেট দিতেছে, ফোনে হুমকি দিচ্ছে, আমাকে আবার হোয়াটসঅ্যাপে, আমি চট্টগ্রাম আসার পরে আমাকে হুমকি দিতেছে যে বেশি করো না, বেড়ে যাইও না। আসলে আমি যদি বেড়ে যাই, আমি আলোদিন যদি বেড়ে যাই একবার, তাহলে কি হবে সোহেল তোমার? প্রশ্নে আসি। আমি ভদ্র হয়েছি, চাকরি করতেছি, চট্টগ্রাম আছি, থাকতে দিও কাকা। আরেকটা প্রশ্ন হচ্ছে আমাকে তারা বলতেছে 2-4 টাকা ইনকাম করো, বেশি করো না, বেশি তাফালিং করার চেষ্টা করো না। আমি কি তাফালিং করি? এলাকার যদি এমন একটা ব্যক্তি বলতে পারে যে আলাউদ্দিন যে তাফালিং করে বা কোনো রকমের গ্যাঞ্জাম এইটা করছে ওইটা করছে, আমি যথেষ্ট পরিমাণ সবাইকে সম্মান দিয়ে চলাফেরা করি। সে আমাকে হুমকি দিছে হোয়াটসঅ্যাপে। তো আমি চাই না এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই বা সেটা আপলোড করি। আমি এইটাই বলতে চাই যে আমি সৎ চাকরি করি, আমি চাকরি করি, সেখানে আমি স্বল্প কয় টাকা বেতন পাই, সেখান থেকে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই, যতটুকু আমার ফ্যামিলি চালাই, এটাই কিন্তু, এর বেশি কিছু না। কিন্তু সোহেল জুয়েল, তোমাদের কি আছে? তোমার বাবার কি আছে? তোমার বাবা একটা দোকান দেয় পুকুরের পাড়ে, আর তোমরা পালসার চালাও। এই পালসারটা আসলো কোথা থেকে? এই পালসারটা আসলো কোথা থেকে? আমার প্রশ্ন হলো এটা, এই পালসারটা আসলো কোথা থেকে? এটা উত্তরটা কে দিবে? তাহলে অসহায় মানুষের এই যে ড্রাম দিছিল,
অনেক অনেক দুর্নাম আছে। আপনারা আমার ভিডিওতে যারা দেখবেন তারাই অনেক দুর্নাম আছে তাদের নামে, যে তারা কিন্তু ড্রাম অসহায় মানুষের টাকা তুলে ড্রামের টাকা তারা খেয়ে ফেলছে, কিন্তু তাদেরকে ড্রাম দেয় নাই। আমি অসংখ্য প্রুফ দেখাতে পারি, অসংখ্য। এইটা যদি কোনো সাংবাদিক ভাইয়ের কাছে যায়, আপনারা অন্তত প্রশ্ন তুলে ধরেন যে তোমাদের এই যে পালসার, এই যে মদবিরের দোকান, এই টাকাগুলো তোমরা কই পাইছো? অসহায় মানুষের টাকা মেরে তারপরে ড্রামের কথা বলে তারপরে কিন্তু ড্রাম তো দেওয়া নাই। এখন আবার প্রশ্নে আসি, তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা ড্রাম দিচ্ছে, ক্ষমতা দেখাইছে। এখন আবার তারা বিএনপি দলে গিয়ে লুটপাট করে খেতে চায়, যে আমরাও পারি, সেটা দেখাতে চায় যে আমরাও পারি, যে আমরা সব দল কিনে নিতে পারি। এভাবে আমাকে ফোনে বলছে আমরা যে দল আসবে সেই দল কিনে নিব, যে দল আসবে সেই দল কিনে নিব। আমাকে বলে আমাকে আমার কাছে আছে, স্ক্রিনশট আছে, চাইলে আমি প্রুফ দেখাতে পারবো। আমাকে থেট দিচ্ছে। তো আমাকে আবার ফোন দিয়ে বলে যে দল আসবে আমরা সেই দলকে কিনে নিব। তো সোহেল কাকা, আপনার এত টাকা হয় নাই যে আপনি একটা দল কিনে নেবেন। কারণ বিএনপি করে, আওয়ামী লীগ করে, প্রত্যেকটা দলে কিন্তু সৎ লোক আছে। আর তারা জানে আপনাদের কৃতিকর্মের কথা, কিন্তু তারা সব জানে। তারা কিন্তু সব জানে যে কারা কি করেছে, কারা কি না করেছে, সব জানে। আমার বাবা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনি হয়তো বলবেন কি, কিছুই বলার নেই, আমার ফ্যামিলির বিষয় কিছুই বলার নেই। হ্যাঁ, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের যদি নজরে পড়ে, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ভিডিওটি বানানো হলো যে এই যে অসহায় মানুষের ড্রামের টাকা উঠেই খাইছে, টাকা উঠেই খাইয়া তারপরে এখন আবার বিএনপি দলে যাইতে চায়, কিন্তু নিচ্ছে না। তারা হয়তো নিচ্ছে কিনা জানি না, শুনতেছি আবার পোলাপান নিয়ে নাকি বাজার উঠতেছে। তো আসলে আমি একটা কথা বলতে চাই যে কাকা, তোমাদের সাথে আমার কোনো জ্ঞানজাম নাই, আমি কোনো জ্ঞানজামে যেতে চাই না। তো যেভাবে আছেন এভাবে থাকেন, সম্মান করি, সবাইকে শ্রদ্ধা করি, চাকরি করি, রাজনীতি আমি করি না। তো আমাকে যদি বলেন যে আবার থেট দেন, তাহলে এটা একটা খারাপ হবে। তাহলে আমি কিন্তু এটা সবাইকে জানানোর চেষ্টা করব অবশ্যই, কারণ সবাই জানে যে আমি কেমন, আমি কিভাবে চলাফেরা করি, এটা কিন্তু সবাই জানে।